This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ আর আমার সঙ্গে আমি তন্নিষ্ঠা রয়েছি এবং আর শুরুতেই আজকে যেদিকে নজর রাখতেই হবে ওই ছোটবেলার অঙ্কের দিকে একটু নজর রাখা যাক। চলুন একটু মনে করানো যাক আপনাদের। আপনাদের নিশ্চয়ই মনে আছে ছোটবেলায় অঙ্কে থাকতো বাবার খুড়তুতো ভাইয়ের ছেলে আপনার কে, কিংবা মায়ের পিসতুতো দিদির সঙ্গে আপনার কি পারিবারিক সম্পর্ক। শিলিগুড়ি লাগোয়া জাবগ্রাম ফুলবাড়িতে এত কঠিন প্রশ্নটা নয়, শুধু বাবা মায়ের পরিচয় জানতে চাইছিলেন বিএলওরা। উত্তর শুনে তাদের যে মূর্ছা যাওয়ার জোগাড়, বংশ পরিচয় গুলিয়ে ফেলছেন বেশ কিছু বসবাসকারী। অনুপ্রবেশকারী ধরা পড়ার ভয়ে কি বাবা মায়ের পরিচয় দিতে অসংলগ্ন কথাবার্তা। পরে যখন ওদেরকে ভেরিফাই করছি এটাকে তখন একবার বলছে উনি আমার কাকি হয়, তারপরে বলছে জেঠি হয়, তারপরে বলছে আমার মার মা হয়। ফর্ম জমা দিয়েছেন সময়, কিন্তু বাবাকে প্রশ্ন করলে মুখ চাওয়া চাই। মায়ের নাম নিয়ে জানতে চাইলেও এলোমেলো উত্তর। এ যে পিতৃমাতৃ পরিচয় ঘেঁটে ফেলার জোগাড়। ফর্ম যাচাই করতে বাংলাদেশ লাগোয়া ডাবগ্রাম ফুলবাড়িতে গিয়ে এমনই আজব পরিস্থিতির মুখে বুথ লেভেল অফিসাররা। কাকুর আছে, তারপরে একটু পরে বলছে না আমার জেঠুর আছে, আসামে আছে, তার একটু পরে বলছে না বিহারে আছে। এতটাই কনফিউশন হয়ে গেছে, ওনারা ঠিক মতন কিছুই বলতে পারছেন। এরকম অনেক ভোটার্স আছে। পুলিশ থেকে 50 জনের মতো হবে যাদের 2200 মানে 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। আমরা পেয়েছি যেটা কারোরই নাম নেই তাদের, না কারোর ডাটা এন্ট্রি করে ছিল না ফর্মের মধ্যে। এরা কি ভোটার? সন্দেহজনক বলছেন বিএলওরাই। প্রতিদিন এমন কত ফর্ম পাচ্ছেন যারা 2002-এ বাংলাদেশে ছিলেন, পরবর্তীকালে এখানে এসেছেন। সব মিলে কত ফর্ম? আমার অনুযায়ী তো 100 আপে আছে। তার মধ্যে ভোটার ওগুলোকে খুঁজে পাচ্ছি না, বাড়িও নাই, ওরা কোথাকার লোক জানিও না, এমন আমার কাছে আসেও নেই ফর্ম নিতে। মুদ্রার একটা দিকে যেমন পরিচয়হীন কিছু বাসিন্দা, আর একটা দিক হলো কেউ কেউ ফর্মের নিচের অংশ ফিল আপ করার সাহসই দেখাতে পারেননি। যারা ফিল আপ করছেন বর্তমান ভোটার তালিকায় নাম আছে সেই তথ্য দিচ্ছেন, কিন্তু 2002-এর যে ভোটার তালিকায় সেইখানে কোথায় নাম আছে তার বা তার বাবা মায়ের, এই জায়গাগুলো সম্পূর্ণ ব্ল্যাঙ্ক, যাকে ডাউটফুল ভোটার বলে মনে করছেন বিএলওরা। যারা এভাবে ফর্মের অর্ধেক অংশ ফাঁকা রেখেছেন তাঁদের একাংশ কয়েক বছর আগে ওপার বাংলা থেকে এসেছেন। বাংলাদেশ থেকে এসেছেন, নিজের মুখেই কবুল করলেন অনেকে। হ্যাঁ, বাংলাদেশে জন্মেছি। পড়াশোনাটা আমার এখানেই হয়েছে। 2002-এর যে তথ্যগুলো এগুলো সব ব্ল্যাঙ্ক। এখন নাম কাটা যায়, এইটা ধরেন আপনি শুনতেছি এইরকম নাম কাটা যাবে আমরা একটা চিন্তায় আছি। ফুলবাড়ি থেকে ফুল ছোঁড়া দূরত্বে বাংলাদেশ। অভিযোগ সেখান থেকেই ঢুকে পড়ছে অনুপ্রবেশকারীরা। বিজেপির দাবি ওপারের ফুল এপারে এসে জোড়া ফুলে জুড়ে গেছে। পাল্টা শাসক দলের অভিযোগ ওপারের কুঁড়ি নাকি এপারে পদ্ম হয়ে ফুটেছে। তাহলে কি আপনারা বলছেন এখানে বিজেপির বুমেরাং হবে? হ্যাঁ, মেবি হতে পারে, কারণ বেশিরভাগ বাংলাদেশিরাই এরা বিজেপিকে ভোট দিয়েছিল 2021। যারা তৃণমূল কংগ্রেসের 30% ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক যারা এসে রাষ্ট্রবাদী মুসলিমদের খাবার কেড়ে খাচ্ছে, তাদের চাকরি কেড়ে খাচ্ছে, তাদের বিভিন্ন রকম ভাতার সমস্ত পয়সা কেড়ে নিচ্ছে, তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা হবে। যুক্তি পাল্টা যুক্তি যাই থাক, অনুপ্রবেশকারীরাই আমার আপনার ভাত ও ভাতা কেড়ে নিচ্ছে, আর চুপচাপ ডাবগ্রাম হয়ে উঠেছে বাংলাদেশি গ্রাম। এসআইআর না এলে জানা যেত কি? বিএলওরা বলছেন এই যে ভোটাররা, এদের একটা বড় অংশ ডাউটফুল, কারণ এরা যেমন 2002 সালের নাগরিকত্ব সংক্রান্ত কোনো তথ্য দিতে পারছেন না, তেমনি কেউ কেউ আবার যে তথ্য দিচ্ছেন সেই তথ্য সন্দেহ তৈরি করছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি9 বাংলা, ডাবগ্রাম ফুলবাড়ি। কনফিউশন বুঝলেন তো, অনেক কনফিউশন। এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গিয়ে রক্তের সম্পর্কও গুলিয়ে যাচ্ছে ডাবগ্রাম ফুলবাড়িতে। উত্তরবঙ্গের আর এক জনপদ হ্যামিল্টনগঞ্জ, সেখানে মা বাবা সাজানোর পালা বসেছে। বেশি খাটাখাটনি নয়, প্রতিবেশী দম্পতিকে অভিভাবক বানিয়ে সব প্রয়োজনীয় নথি বানানোর অভিযোগ। বেকায়দায় পড়ে অভিযুক্তর দাবি তিনি নাকি পালিত পুত্র। দেখি আমাকে মা বানায়, বাবা বানায়, বেলাল শেখের নামে ভোট দিচ্ছে, আমাকে মা বানাইছে। আর আপনার স্বামীকে? বাবা বানাইছে, বানায় ও সব আমার ডকুমেন্টস গুলো অনলাইনে থেকে উঠায় নিয়ে আসছে। কে? হায়দার আলী শেখ। এসআইআর এর ধোঁয়ায় দক্ষিণবঙ্গের একাধিক এলাকা থেকে পিলপিল করে পালাচ্ছে বাংলাদেশিরা। উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলবাড়িতেও মিলেছে ডাউটফুল ভোটার। এবার সেই উত্তরের হ্যামিল্টনগঞ্জেই সন্দেহজনক ভোটার। নেতাজি পল্লীর বাসিন্দা অনিমা বিবির অভিযোগ,
প্রতিবেশী হায়দার শেখ তাকে মা ও তার স্বামী বেল্লাল শেখকে বাবা বানিয়ে ভোটার কার্ডে নাম তুলেছেন। পাশাপাশি একাধিক নথিও তৈরি করেছেন। এসআইআর এর ফর্ম ফিল আপ করতে গিয়ে অনিমা বিবি বিষয়টি জানতে পারেন। এমন কোনো নথি বাদ দেয় নাই, ওর পাসপোর্টের থেকে ভিসার থেকে সবকিছু করছে। ও যে বাংলাদেশ আপ ডাউন করে তারও ভিসা আছে, সব আমাদের ডকুমেন্ট দিয়ে করছে। আমি চাই এগুলা সম্পূর্ণ ওর কেটে দেওয়া। হায়দারের দাবি তিনি নাকি অনিমার কাছে বড় হয়েছেন, কিন্তু কিভাবে অনিমা তার মা হলেন তার উত্তর দিতে পারেননি। আর মা হলে অনিমা নিজেই কেন অভিযোগ করলেন হায়দারের নামে? আমি ওনার কাছে ছোট থেকে বড় হয়েছি, তারপরে শুনতেছি বেল্লাল শেখের ছোট ভাইয়ের ছেলে, জেঠু যখন এখন মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে এখন উনি বলতেছে আমি তোমাকে চিনি না। অনিমা বিবির যা জানি আমরা, অনিমা বিবির একটাই ছেলে বাপি শেখ, আর ওনার মেয়ের নাম পায়েল শেখ। বাকি কি আছে সেটা আমরা জানি, আপনারাও জানেন না। এলাকাবাসীর অনেকের প্রশ্ন, তবে কি বাংলাদেশ থেকে এদেশে এসে হায়দার ঝাড়ে বাড়ছিলেন? পুলিশ প্রশাসন এতদিন কি ঘুমোচ্ছিল? আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। ওপারেও আছেন, এপারেও আছেন, দুদেশের ভোটার তালিকাতেই তিনি আছেন। তিনি বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডল, উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারি হাকিমপুরের পঞ্চায়েত সদস্য, মানে একেবারে জনপ্রতিনিধি। বাংলাদেশের সাতক্ষীরার ভোটার তালিকায় তার নাম জল করছে, আর সেটা দেখিয়েই রীতিমতো হইচই জুড়েছে তৃণমূল। তাতে অবশ্য একটু অস্থির হচ্ছেন না বিজেপির পঞ্চায়েত সদস্য। তার সাফ কথা, কিছু হলে সিএ তো আছে। পাখিদের কোনো সীমান্ত হয় না, এই যেমন আমুর বাজ পাখি। সম্প্রতি মণিপুর থেকে 5000 কিলোমিটার পাড়ি দিয়ে দুটি বাজ পৌঁছে গিয়েছে আফ্রিকার সোমালিয়া উপকূলে। চমকপ্রদ এই তথ্য উঠে এসেছে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার গবেষণায়। কিন্তু সীমান্তে কাঁটাতার থাকলেও উড়ে এসে জুড়ে বসা অনুপ্রবেশকারীদের কি পুরোপুরি রোখা গিয়েছে? অনুপ্রবেশ ঘটেছে রাজনীতিতেও। যে অভিযোগে এতদিন তৃণমূলকে দুষছিল বিজেপি, সেই অভিযোগই এবার বুমেরাং। উত্তর 24 পরগনার স্বরূপনগরের বিথারি হাকিমপুরের বিজেপির পঞ্চায়েত সদস্য সুভাষচন্দ্র মণ্ডলের নাম বাংলাদেশের ভোটার তালিকায় আছে বলে দাবি করছে তৃণমূল কংগ্রেস। এই দেখুন, বিথারি হাকিমপুরের ভোটার তালিকায় সুভাষচন্দ্র মণ্ডলের নাম ক্রমিক 502, আবার সেই নাম আছে বাংলাদেশের ভোটার তালিকার 361 নম্বরে। আমি ছোটবেলা থেকে এখানে পড়াশোনা করছি, সবকিছু এখানে, তাহলে ওখানে নামটা কিভাবে উঠলো আমি সেটাতে বুঝে উঠতে পারছি। কবে ভারত এসছেন? কবে? ছোটবেলা থেকে। 2010-11 সালে আপনি? আমার 1 সালে আমার মাধ্যমিক পরীক্ষা আছে, তাহলে আমি তার আগে আমি এখানে আসিনি, তাহলে ওইখানে থেকে আমি পড়াশোনা করছি। একটা বিজেপির নেতা অবৈধভাবে দীর্ঘদিন দুদেশের নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন, দুদেশের ভোটাধিকার প্রয়োগ করছেন, সেই ব্যক্তি কিভাবে পঞ্চায়েত সদস্য হন? ঠিক তাই, জানেন তো, ভিড়ে সর্ষেদানা খোঁজার কাজই চলছে, এসআইআর চলছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে রাজ্যের একাধিক বসতি ঝুপড়ি হঠাৎ ফাঁকা, ঘর ছেড়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা, ভিড় জমছে সীমান্তে। ঠিক তখনই উল্টো ছবি দেখালো সেই এসআইআরই, ফিরিয়ে দিল হারিয়ে যাওয়া সন্তানকে। 26 বছর পর এসআইআর এর কারণে হারিয়ে যাওয়া ছেলেকে ঘরে ফিরে পেল পরিবার। ঘটনাটা ভাঙড়ের হাতিশালার। রমজান মোল্লা মাত্র 12 বছর বয়সে ঘর ছাড়া, এক বিহারি ড্রাইভারের সঙ্গে বাড়ি ছেড়েছিলেন। বিভিন্ন রাজ্য ঘুরে শেষে বীরভূমে দীর্ঘদিন ধরে থাকতে শুরু করেন, আর সেখানেই বর্তমানে সংসার রয়েছে তার। বাড়িতে যখন চলে গিয়েছিলেন তখন কত বড় ছিলেন? হয়তো 10 থেকে 12 বছর হবে। মনে করেন বোম্বে, দিল্লি, পাঞ্জাব, হারিয়া এইসব জায়গাতেই থাকতাম। বাড়ি আসার চিন্তা ভাবনা? বাড়ি আমি আসতাম, মুর্শিদাবাদে থাকতাম। বিয়ে করলাম, আমার ছেলেপিলি আছে। কিন্তু ভুলে যাননি ভাঙড়ে মামার বাড়ির কথা। এসআইআর শুরু হতেই পরিচয়ের খোঁজে দক্ষিণ 24 পরগনায় ছুটে আসেন রমজান। খোঁজ করতে করতে পৌঁছে যান মামার বাড়িতে। একটু ডকুমেন্টস লিয়া দরকার ছিল, যেভাবে হোক। এই যে এসআইআর এর কাগজপত্র ঠিক করা, যেমন ওর ছেলেপিলিকে যেমন বাঁচানোর চেষ্টা করে, আমি তো আমার ছেলেপিলিকে বাঁচানোর চেষ্টা করবো। কেন আমি গরিবের পরিবারে বিয়ে করলাম, ওকে তো আমি ছেড়ে তো আর কোথাও যেতে পারবো না। আমার ওই ভোটের আইডি লাগবে, ভোটার লিস্ট, আমার বাপের কি আমার ভাই। নেতারা চেয়েছে ভোটার লিস্ট? হ্যাঁ, ওইখানকার। হ্যাঁ, তাই জোয়ার করছিলেন? হ্যাঁ। ঘরের ছেলে ঘরে ফিরেছে, আর সেই আশায় খুশি পরিবারের লোক। বছর পরে আজকের বাড়ি ফিরলো, খুব ভালো লাগছে আমাদের। কি কারণে বাড়ি ফিরেছে? ওই এসআইআর এর ফর্মটা নেওয়ার জন্য 2002 সালে। আচ্ছা।
ওই ফর্মটা নেওয়ার জন্য বাড়িতে এসেছি। ভাঙড়ে নিজের শিকড়ে রমজানকে ফিরিয়ে দিল সেই এসআইআর। ভোটমুখী বাংলায় নেতাদের মুখে এক্সপ্রেস ট্রেনের স্টপেজের প্রতিশ্রুতি, একেবারে এক্সপ্রেস প্রতিশ্রুতি। এলাকার নাম দাঁতন, একদম ওড়িশা ঘেঁষা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি শালিমার থেকে পুরীগামী জগন্নাথ এক্সপ্রেস ট্রেনটি দাঁতনে দাঁড়াক স্টপেজ। আজ সেখানে গিয়ে দাঁতনবাসীর বহুদিনের দাবিকে উস্কে দিয়েছেন সুকান্ত মজুমদার। মাঝে গ্যাপ শুধু একটাই, এই আসনটা বিজেপিকে দিতে হবে। আপনারা দাঁতনের বিধায়ক দিন, আমি আপনাদেরকে জগন্নাথ এক্সপ্রেসের স্টপেজ করে দেওয়ার দায়িত্ব আমি। আপনাদেরকে বিধায়ককে দিতে হবে, এইটুকু বিশ্বাস সুকান্ত মজুমদারকে করতে হবে। এবার একজনের কথা বলি আপনাদের, যার দেখা পেলে কেউ আনন্দে ভেসে যান, কারো আবার সংসারটাই ভেসে যায়। বাদামনের জোড়া কাটার এমনই তো প্রভাব। আর শীতের শুরুতেই সুন্দরবনে ভালো রকম টাইগার সাইটিং হচ্ছে। পীরখালির 5 নম্বর জঙ্গল থেকে খাড়ি পেরোনোর সময় ফের দেখা দিয়েছেন তিনি। আপনারা জানেন, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো ভালো সাঁতারও সুন্দরবনে আর নেই। পীরখালির 6 নম্বর জঙ্গল লাগোয়া পঞ্চমুখানি 3 নম্বর নদী পেরোনোর দৃশ্যই তার প্রমাণ। সুন্দরবন ঘুরতে গিয়ে এ ভীষণ দর্শক পর্যটকদের পৌষ মাস। তবে জানেন কি, সুন্দরবনের বাসিন্দাদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম রয়্যাল বেঙ্গল। মইপেটের নাগেরাবাদ তাপস হালদারের পরিবার মৃত্যু শোকে মুহ্যমান। গতকাল তাপসরা বনি ক্যাম্প লাগোয়া সিঁদুরকাঠিতে কাঁকড়া ধরতে নেমেছিলেন। হঠাৎ তাপসকে তুলে নিয়ে যায় একটি বাঘ। আজ গভীর জঙ্গলে তল্লাশি চালিয়ে বাঘে খাওয়া মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসেন বন দপ্তরের কর্মী ও কোস্টাল থানার পুলিশ। সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে কৌশলী পদ্ম শিবির। বড়োয়ায় বিজেপির সভায় শোনা গেল না জয় শ্রীরাম ধ্বনি, বরং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায় বেশি করে শোনা গেল সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন, পরিযায়ী শ্রমিকদের কর্মসংস্থানের মতো বিষয়গুলি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতা জালাল উদ্দিনের উদ্যোগে ডাকবাংলো হাটে এদিন সভা করে বিজেপি। এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত হওয়ায় বিজেপি নেতৃত্ব কি সচেতনভাবে জয় শ্রীরাম ধ্বনি এড়িয়ে গেল? জেলার রাজনীতিতে জোর জল্পনা। কে বলেছে আপনাকে? প্রথম অবস্থায় যখন মিটিং শুরু হওয়ার মুহূর্তে জয় শ্রীরাম হয়েছে, ভারত মাতা হয়েছে, শুভেন্দুবাবু তো বললেন যে যেহেতু আজকে আফাজ ভাইয়ের নেতৃত্বে তো একজন মুসলিম ধর্মাবলম্বী, সে কেন জয় শ্রীরাম বলে? ভারত মাতা বলতে পারে, জয় হিন্দ বলতে পারে, বন্দে মাতরম বলতে পারে। তো জয় শ্রীরাম স্লোগান আফাজ ভাইয়ের জন্য, বা এখানে যে মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এসেছিল দলে দলে আজকে আফাজ ভাইয়ের হাত ধরে, যারা আজকে এই সভা শুনতে এসেছিল, তাদেরকে আমরা কেন বলবো জয় শ্রীরাম বলার জন্য? আমরা ভারত মাতা কি জয় বলবো, জয় হিন্দ বলবো, বন্দে মাতরম বলবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রতিনিধিদের সতর্ক করে অনেক রকম কথাই বলেন, অনেক রকম বার্তা দেন। টাকা খাওয়ার মাস্টার চাই না, জনপ্রতিনিধিদের সতর্ক করে ঠিক এমনই বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সে কথা কি সবাই কানে তুলেছে? এই প্রশ্নটাই উঠছে শাহজাহানকে নিয়ে। না, এই শাহজাহান ওই সন্দেশখালীর নয়, হারোয়ার। হ্যাঁ, হারোয়ার শাহজাহান তৃণমূলের পঞ্চায়েত সদস্য। অভিযোগ, কাটমানি দিতে না পারায় একজনের আবাসের ঘর অন্যজনকে বেচে দিয়েছে। এরকম এক গুচ্ছ অভিযোগ জমা পড়েছে বিডিওর কাছে। তবে শাহজাহান বিশ্বাস বলছেন এসবই নাকি চক্রান্ত। রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালী শাহজাহান জেলে, কিন্তু তাতে কি, বাজারে আরও শাহজাহান হাজির। হাড়োয়া তৃণমূলের দাপুটে নেতা শাহজাহান বিশ্বাস উত্তর 24 পরগনার গোপালপুর 2 নম্বর পঞ্চায়েতের পুকুরিয়া 272 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য। এতগুলো গরিব মানুষকে আবাসের অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। টাকা লেছে, ঘর অন্য লোকের দেশে, আবার অনেকের কাছ থেকে ঘর দেবে বলে টাকা লেছে, তাদের ঘর এখনো দেয়নি। 18-20 জনের ঘর এইরকম করেছে, বিক্রি করে দিয়েছে। 10,000, 15,000, 20,000 যার যেরকম পেরেছে তার কাছে সেইভাবে বুঝিয়ে নিয়েছে। আমার ঘরটা ওই আমাদের প্রতিবেশী আমিনা বিবির কাছে শাহজাহান বিশ্বাস উনি বিক্রি করে দিয়েছে, 12,000 টাকায় বিক্রি করে দিয়েছে। রেড বেঁধে পুরসভার চাকরি বিক্রির কথা শুনেছেন, কিন্তু 12,000 টাকা কাটমানিতে এক উপভোক্তার আবাস যোজনার ঘর অন্যকে বিক্রি করে দেওয়ার অভিযোগ আগে শুনেছেন কখনো?
এখন কিছু ঘটার জায়গা নেই, কারণ এ তো বিডি অফিসের আধিকারিক, তারা এসে ওদের মতো করে গিয়েছে, বুঝলেন। আদৌ কোনো মেম্বারদের কোনো ভূমিকা ছিল না, বিশেষ করে আমাদের এখানে, যেহেতু আমাদের এখানে গোষ্ঠীতন্ত্র চলছিল, বুঝলেন। অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি, তাই হাড়োয়ার বিডিও দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন অনেকে। বিষয়টি নিয়ে সুর চড়াচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের নেতারা এভাবে লক্ষ লক্ষ টাকা লুট করেছে। এরা কেবল টাকার বিনিময়ে চাকরি বিক্রি করে, এরা টাকার বিনিময়ে প্রকল্পগুলি পর্যন্ত বিক্রি করছে। এর কোনো বাস্তবতা নেই, বুঝলেন। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা, যারাই করুক না কেন, রাজনৈতিক ভাবে চাপার জন্য যদি কেউ কিছু করলে করতে পারে। সন্দেশখালীর শাহজাহানের মতো হাড়োয়ার গোপালপুরের শাহজাহানের বিরুদ্ধেও অভিযোগ সেই দুর্নীতি আর জোর জুলুমে। দেয়ালে পিঠ থেকে যা গ্রামবাসীরা এখন গলা চড়াচ্ছেন। তাদের অভিযোগ পেয়ে বিডিও কতদিনে ব্যবস্থা নেবেন, কি পদক্ষেপ করবেন, সবচেয়ে বড় প্রশ্ন এখন এটাই। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যের বিভিন্ন প্রান্তিক এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দৈনদশা। একাধিক জায়গায় নামেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কিন্তু নিজের ঘরটুকু পর্যন্ত নেই। কোথাও রসদের অভাবে খাওয়া দাওয়াটাই বন্ধ, আর পড়াশোনা দেখুন। কোথাও খাবার মেলে তো পড়াশোনা হয় না, কোথাও ভাড়া শূন্য, তাই সামান্য ভাত ডালও মেলে না, কোথাও আবার রান্নার জায়গাই নেই। রাজ্যের বিভিন্ন প্রান্তে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো এই ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার দৈনদশা। ভারত বাংলাদেশ সীমান্তে নদিয়ার কৃষ্ণগঞ্জের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে থুড়ি। কেন্দ্র বলা ভুল হবে, কেন্দ্র আছে শুধু খাতায় কলমে, আসলে কোনো বাড়ি নেই। আর শিক্ষিকা তিনিও নাকি আসেন না। শিশুরা শুধু খাবারটুকু পায়, শিক্ষা সেটা আবার কি? স্কুলই নেই, তার দিদিমণি কি পাবো? যদি পড়াশোনা তো কিছুই হয় না, ওই দুটো খাবার হয়ে যায়, এসে বাড়ি বাড়ি ডেকে নিয়ে যায়, খাবার নিয়ে আসি। এরকম ভাবে তো 3-4 বছর তো হবে। হ্যাঁ, পড়াশোনা হয় না, মানে খাবারটা দেয়। হ্যাঁ, খাবারটা দেয়। অনেকে বলছেন যে খাবারটা মেলে সেটাও খাওয়ার অযোগ্য। আজকে যা খাবার হয়েছে এটা তো ভালো খাবার দিয়েছে। আজকে ভালো খাবার হয়েছে? হ্যাঁ, আজকে ভালো খাবার দিয়েছে। অন্যদিন নিম্নমানের খাবার দেয়। হ্যাঁ, নবন্দি চালটা সেদ্ধ করে, কোনোদিন ডিম দেয়, কোনদিন দেয় না। আর যে শিক্ষিকা দায়িত্বে, তার ঘাড়ে নাকি আরো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্ব। যেটা ওই মুসলিম পাড়ায় তালকাটার ওপাশে, ওইখানে কোনো হেল্পার ওয়ার্কার কেউ এখনো রিক্রুট হয়নি। সেন্টার আমাকে চালাতে খুব অসুবিধা হচ্ছে। ওদের ডাকি যে তোমরা খাবারটা নিয়ে যাও। হেল্পার প্রয়োজন, ওয়ার্কার প্রয়োজন, আর যাতায়াতের সুবিধার প্রয়োজন। কৃষ্ণগঞ্জে তবু তো খাবার মেলে, কিন্তু বাঁকুড়ার সোনামুখীর রাধামোহনপুরের এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তো খাবারটাই মেলে না। এখানে নাই করে 8 থেকে 10 দিন ধরে খাবার দেওয়া হচ্ছে না। ছেলেদের পুষ্টিতে খুব অভাব পড়ছে। ওনাকে বলা হয়েছিল, উনি বলছে কিছু নেই, চাল নেই, ডাল নেই, কিছু নেই, বন্ধ রয়েছে, এখানে খাবার নাই। দিদিমণি বলছে উপর থেকে খাবার আসছে না। তবে শিক্ষিকা আছেন, তিনি বলছেন মিড ডে মিলের বরাদ্দই নাকি উপর মহল থেকে পাঠাচ্ছে না। আমার তো কালকে থেকে বন্ধ, চাল ডাল তেল নুন কিছুই নাই। অফিস থেকে আমাদের খাবার না দিয়ে গেলে আমরা কি করব? এবার আপনাদের দেখাবো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা অঙ্গনওয়াড়ির কেন্দ্রের ছবি। আবার ভুল বললাম, কেন্দ্র কি করে বলবো? এখানে তো পড়ুয়া থেকে শিক্ষিকা সকলেই যাযাবর। কেন বলছি শুনুন, স্থানীয়রা কি বলছেন। কত জায়গায় যে রান্না হয়েছে, এখানে 1 মাস, ওখানে 1 মাস, ওখানে 2 মাস, এইভাবেই আজ বোধহয় এই পর্যন্ত, এখান পর্যন্ত বোধহয় 5 জায়গা মোট ইয়ে হয়েছে। এবং এর আগে খোলা ঘরেতে, লোকের খোলা ঘরে চাল ডাল থাকতো। এখানে পাই দিন, ওখানে পাই দিন, ওধারে পাই দিন, লোকে দুয়ারে দুয়ারে এনে বেড়াচ্ছে। স্থানীয়রা বলছেন প্রশাসনকে বারবার জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। বিডিও সাহেবকে লিখিত অভিযোগ করা হয়েছে, বলছে হয়ে গেছে, মাইনরিটি ডিপার্টমেন্টে চলে গেছে, হ্যাঁ টাকা নাই বলে হচ্ছে না। মানে এরকম করে করে বিগত আজ 3-4 বছর আশ্বাস দিতে দিতে চলে গেল। যদিও স্থানীয় পঞ্চায়েত সমিতির সহসভাপতি বলছেন দ্রুত নাকি টেন্ডার ডাকা হবে। বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি আমাদের এখনো পরিকাঠামো তৈরি করা যায়নি, কিন্তু আমরা গত সপ্তাহে অনুমোদন পেয়েছি, এখনই টেন্ডার হবে। সম্প্রতি চীনের একটি খবর সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল। চীনের সিপিং শহরের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বাড়িতে প্রায়ই অভিযোগ জানাতো যে ক্যান্টিনের খাবার নোংরা আর একেবারেই স্বাদ নেই। শুনে তার বাবা
মোটা মাইনের চাকরি ছেড়ে তিয়ানজিন থেকে 900 কিলোমিটার দূরে সিপিংয়ে এসে মেয়ের বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে খাবারের দোকান দেন, যাতে মেয়ে ভালো খাবার খেতে পারে। ওই ব্যক্তি না হয় মোটা মাইনের চাকরি করতেন, হয়তো সঞ্চয় ছিল, তাই মেয়ের খুশির জন্যই সিদ্ধান্ত নিতে পেরেছেন। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এই ছোট্ট বাচ্চাগুলো, তাদের বাবা কেউ হয়তো সামান্য ভাগচাষী বা দিনমজুর বা শ্রমিক। তাঁরা বাড়িতে খাবার নিয়ে অভিযোগ জানালেও কি গরিব গুরব মানুষগুলো চীনের ওই ব্যক্তির মতো সিদ্ধান্ত নিতে পারবেন? তাদের তো ভরসা সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রই। হীরক মুখোপাধ্যায়, মহাদেব কুণ্ডু, অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।